হেই হ্যালো গাইস, আজকে মূলত আমরা সেই ঘোস্ট হান্টের এপিসোড 5 সম্পর্কে জানবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আর আরেকটা কথা, আজকে মূলত একটা বড় এক্সোরসিজম হবে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো গতবারের এপিসোডে আমরা দেখতে পাই মূলত এই যে পুতুলটা সেটা নড়াচড়া করছিল, এটা দেখার জন্য মাই সিঁড়ি দিয়ে উপরে যায়, কিন্তু আমরা দেখতে পাই যে পুতুলটা নিজের জায়গায় আছে। বুসান বলে যদি এই পুতুলটা এখানে থাকে তাহলে আমরা ক্যামেরা যেটা দেখলাম সেটা তাহলে কি ছিল। তো যাই হোক, সেখানে মূলত দুম করে নাড়ু আসে এবং বলে এটা একটা স্বাভাবিক কেস, কারণ ভূতেরা অনেক সময় এরকম করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আমাদেরকে আমাদের থটের বাইরে যাওয়া যাবে না, কাজেই সাবধান থাকতে হবে এখন থেকে। তো যাই হোক, এরপর পরের দিনের সিন আমরা দেখতে পাই যেখানে মাই সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল। তখন মাই খুবই অদ্ভুত একটা জিনিস অনুভব করে, মানে মাই মূলত ওই ছোট মেয়ে মায়ুকির রুমের সামনে আসে। ও সেখানে মূলত সেই দরজার সামনে নক করে, কেউ উত্তর দেয় না, কিন্তু পরে ও কিছু একটা কথা বলার শব্দ শুনে, মনে হয় কেউ যেন ফিস ফিস করে এরকম জাতীয় কিছু কথা বলছে। তো যাক, এরপর মূলত মাই দরজাটা খোলে এবং দেখে যে ভেতরে মায়ুকি এবং ওই পুতুলটা আছে। মাই মূলত মায়ুকিকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছিলে। মায়ুকি বলে যে আমি কথা বলছিলাম। আর মূলত মায়ুকি এই পুতুলটাকে এমি জাতীয় বা এরকম কিছু একটা নামে ডাকে। তখন বলে সেই মায়ুকি যে শুধু আমি একা না, বাহিরে দরজার সামনেও আরো একজন ছিল এবং সেও আমার সাথে কথা বলছিল। তো তখন মাই দরজার সামনের দিকে তাকায়, কিন্তু আশ্চর্যজনকভাবে ওখানে কিছুই ছিল না। মাই তখন ভাবে যে আচ্ছা, মায়ুকি কি তাহলে সত্যি সত্যি গোস্ট দেখছিল। সেটা এড়াতে মাই মূলত অন্য টপিকে কথা শিফট করে এবং বলে যে আজকে তুমি কি খাবে লাঞ্চে। মায়ুকি বলে যে তার আজকে খাওয়ার সেরকম কোনো ইচ্ছে নেই, কাজে যা লাঞ্চে হবে সেটাই সে খাবে। মাই বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে খেলা করো, আর কোনো সমস্যা হলে কিন্তু বলো। মাই তখন মনে মনে ভাবে যে যেভাবেই হোক এই ডলটাকে এবার একটা কোনো কিছু করতেই হবে। আমরা মূলত যখন সেই ডলের মুখটা দেখতে পাই তখন অনেক ক্রিপি একটা সিন ছিল এটা। তো যাক, এরপর মূলত মাই মূলত সেই বুসান এবং আয়োকোকে সবকিছু বলে। ওরা বলে যে তার মানে কি মায়ুকির সাথে কথা বলে ওরা। বুসান নারুকে জিজ্ঞাসা করে আচ্ছা নারু, কোনো আত্মা কি মানে কোনো ঘোস্ট কি পুতুলের মধ্যে ঢুকে কি কথা বলতে পারে? নারু বলে যে এরকম সম্ভাবনা খুবই কম, তবে অসম্ভব কিন্তু নয়। যাই হোক, তারপর বুসান বলে ঠিক আছে, তাহলে আজকে রাতে আমি বরং একটা বড় অ্যাকশন নেব। তো যাক, এরপর মূলত আমাদেরকে সিন শিফট হয় এবং রাতের বেলা আমরা দেখতে পাই বুসান মূলত একটা রুমের মধ্যে সেই গৌতম বুদ্ধার কাছে প্রার্থনা করছিল, অবশ্যই সেই পুতুলটাকে সামনে রেখে। এবং মূলত বুসান তার সমস্ত পরিকল্পনা অনুযায়ী মূলত সেই গৌতম বুদ্ধার কাছে প্রার্থনা করছিল এবং তার এক্সোরসিজমটা সে এভাবে চালাচ্ছিল। ব্যাকগ্রাউন্ডে তখন মাই বলে যে আমরা তখন সবাই খুবই আতঙ্কে ছিলাম, কারণ কখন কি একটা অস্বাভাবিক কোনো কিছু হয় সেটা আমরা কেউই জানি না, যেটা আমাদেরকে একদম পুরো চমকে দেওয়ার মতো। মাই মূলত সেই স্ক্রিনে দেখছিল বুসানের কর্মকাণ্ড এবং হঠাৎ করে একটা চিৎকারের আওয়াজ পায়। মাই তখন সেখানে ছুটে যায় এবং দেখে সেই আয়োকির মা ফ্লোরে শুয়ে আছে এবং চিৎকার করছে। তখন মূলত বুসানও সেখানে আসে এবং বলে ব্যাপারটা কি, আমি তো ওখানে এক্সোরসিজম করছিলাম তাহলে। তো যাক, বুসান তখন সেই মায়ুকির মাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা বড় কোনো বিপদ হয়নি তো? তো যাই হোক, তারপর মূলত বুসান একটু ভালো করে লক্ষ্য করে এবং মাইও খুব ভালো করে দেখতে পায় যে তার পায়ে মূলত কিছু একটা আঙুলের ছাপের মতো লেগে আছে। তো এরপর মূলত সিন শিফট হয় এবং আয়োকি মূলত নারুর কাছে তার পুতুলটা চায়। তখন নারু বলে যে আয়োকি, আমি তোমাকে কিছু প্রশ্ন বলবো, তুমি সেটার উত্তর দেবে, আর পুতুলটা এখন আমার কাছেই আছে। কিন্তু আয়োকি কিছুতেই মানতে চায় না। তো সে মূলত বারবার সেই পুতুলটা চায় এবং জোরে জোরে চিৎকার করে বলতে থাকে যে আমার পুতুলটা আমাকে এখনই ফিরিয়ে দাও। কিন্তু নারু যখন একটু উচ্চ স্বরে কথা বলতে থাকে তখন সেই মায়ুকি মূলত খুবই ভয় পেয়ে যায়, যার কারণে মায়ুকি কাঁদতে থাকে এবং মাই বলে যে তুমি আসলে একটা এল, তোমার কর্মকাণ্ডগুলো একটা এল, এটা আসলে খুবই রুট ছিল। তখন নারু উত্তরে বলে যে আমার কোনো কিছু করার নেই, আমি আমার জবই করছি এবং এটা ওদের পরিবারের জন্যই আমি করছি, কারণ এটাই আমার কাজ এবং আপাতত দায়িত্ব। তো যাই হোক, তখন মূলত মায়ুকি কাঁদতে কাঁদতে কিছু একটা বলে। তো যাই হোক, মায়ুকি বলে যে আমি সরি, আমার আগে থেকেই এটা বলা উচিত ছিল তোমাদেরকে, যেগুলো আমি নিজেও বুঝতে পারিনি যে এগুলো এখন কতটা ভয়ঙ্কর হতে পারে, যার কারণে আমি কাউকে কোনো কিচ্ছু বলিনি। নারু তখন একটু কষ্ট পায়, যে ভাবতে থাকে যে এতটাও রুট করা উচিত ছিল না। আর এইবার মূলত মায়ুকি আসল সত্য ঘটনা বলে। মায়ুকি বলে যে আসলে আমরা যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখনই মূলত একটা বড় অস্বাভাবিক ঘটনা ঘটে। সেটা হলো আমার এই পুতুল আমার সাথে কথা বলতে শুরু করে। তো মায়ুকির সেই পুতুলটা এমি মায়ুকিকে বলে যে সে তার সাথে সবসময় কথা বলতে, এবং তার সাথে সেই পুতুলটা এটাও বলে যদি মায়ুকি তার সাথে কথা না বলে তাহলে মস্ত বড় বিপদ হবে সবার সাথে।
কারণ পুতুলটা চায় না যে শুধু মায়ুকি ছাড়া অন্য কেউ এইসব ঘটনা জানুক, আর যদি কেউ এইসব ঘটনা জানে তাহলে ও সবকিছু তছনছ করে দেবে। মায়ুকিও বুঝতে পেরেছিল যদি সে এই পুতুলটার সাথে কথা না বলে তাহলে মস্ত বড় ভয়ানক কিছু করবে, এবং এই পুতুলটা এমন কিছু করতে পারে যেটা পরবর্তী সময়ে একটা মস্ত বড় বিপদ হয়ে দাঁড়াবে। যাই হোক, কথাগুলো শুনে মাই বলে যে আসলে এটা খুবই ভয়ানক এবং তোমার সত্যি কিছু করার ছিল না, এবং মাই বলে যে তোমার কোনো দোষ নেই। তো যাই হোক, তারপর নারু বলে আচ্ছা, তার মানে এটাই দাঁড়ালো যে তোমরা যখন এই বাড়িতে এলে তখন থেকেই ওই পুতুলটা তোমার সাথে কথা বলছে। তো যাই হোক, এরপর মূলত সিন শিফট হয় এবং আমরা সেই পুতুলটিকে চেয়ারের মধ্যে বসে থাকতে দেখি। ওর সামনে নারু ওরা কথা বলছিল একে অপরের সাথে। ওরা মূলত এটা নিয়ে আলোচনা করছিল যে এই পুতুলের মধ্যে যেই আত্মা বা ঘোস্ট আছে এটা আসলে কোন ধরনের। তো যাই হোক, তখন নারু বলে যে যাই হোক, এখন পরিস্থিতিটা আস্তে আস্তে আরও বেশি বড় হয়ে যাচ্ছে, কাজেই আমাদেরকে ভয় পেলে চলবে না। কারণ যে কোনো পরিস্থিতি হোক না কেন আমাদেরকে শান্ত থাকতে হবে, কারণ এই ভূতটা এটাই চায় যাতে আমরা আরও বেশি করে ভয় পাই। যাই হোক, ওরা যখন এইসব কথা নিয়ে আলোচনা করছিল তখন বাইরে থেকে চিৎকার শব্দ আসে এবং আমরা দেখি মায়ুকির মা এবং তার বড় বোন ছিল। তারা মূলত দেওয়ালের মধ্যে জাপানিজ ভাষায় কিছু লেখা দেখে, আর আই গেস আমার মতে এটা কোনো একটা হুমকি টাইপের কোনো কিছু একটা বার্তা ছিল। তো যাই হোক, এরপর মূলত নারু সেখানে আসে এবং বিষয়টা ভালো করে অবজার্ভ করে এবং নারু মাইকে বলে যে মাই, আমি চাই তুমি এখন থেকে মায়ুকির সাথে সাথে থাকো, কারণ যে কোনো সময় খুব বড় কিছু একটা হতে পারে, এবং মাইও মূলত প্রস্তুত হয় মায়ুকির সাথে সাথে এখন থেকে থাকার জন্য। যাই হোক, তারপর নারু বলে যে আপনারা কেউ ভয় পাবেন না, এবার আমি দেখছি বিষয়টা কি করা যায়। তো যাই হোক, এরপর মূলত পরের দিন অর্থাৎ ডে 5-এ আমরা দেখতে পাই। তো যাই হোক, ওখানে মায়ুকি খেলা করছিল এবং ওর মা এবং মাই একসাথে ছিল। মাই বলে যে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই, কারণ মায়ুকি দেখার আগে ওই লেখাগুলো পরিষ্কার করা হচ্ছে। যাই হোক, আয়কও মূলত লেখাগুলো পরিষ্কার করছে এবং মাইও মনে মনে ভাবছে যে যেভাবেই হোক খুব শীঘ্রই এই পরিবারকে এই ভূতের হাত থেকে দূর করতে হবে। তো অন্যদিকে বুসানের হাতে আমরা একটা বাক্স দেখতে পাই, যে বাক্স খুলে আমরা দেখতে পাই যে এটাই হলো সেই ডলটা, এবং বুসান মূলত ভাবতে থাকে যে এই পুতুলকে জ্বালিয়ে মারা দরকার। তো যাই হোক, বুসান মূলত একটু ভাবে এবং তারপর ও মূলত সেই বাক্সটাকে আগুনের মধ্যে দিয়ে দেয় এবং ভাবতে থাকে বুসান যদি এই পুতুলটাই না থাকে তাহলে আর কোনো ঝামেলা হবে না, কারণ ওই ভূতের তো কোনো শরীরই থাকবে না, তাহলে ও কিভাবে কি করবে। অন্যদিকে আমরা মায়ের ওদের ওখানে দেখতে পাই, যেখানে সেই মূলত মায়াকো ওদের সামনে আসে এবং জিজ্ঞাসা করে যে ওর মাকে জিজ্ঞাসা করে যে তার পায়ের অবস্থা এখন ভালো কিনা, এবং মাইকে বলে যে সে কিছু ফুল তুলতে যাবে এবং মাইও রাজি হয়ে যায় ওর সাথে যাওয়ার জন্য। এরপর ওরা মূলত ওই গাছের সামনে মূলত আসে এবং মায়ুকি যখন তার হাতটা দেয় তখন হঠাৎ করে একটা অদ্ভুত কাণ্ড ঘটে। মাই জিজ্ঞাসা করে যে কি সব কিছু ঠিকঠাক আছে তো, তখন মায়ুকি বলে যে না, কোনো কিছু ঠিক নেই। তখন দেখে যে ওর হাতটা কেউ চেপে ধরেছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে এখানে তো কেউ নেই, তাহলে কে ওর হাতটাকে চেপে ধরেছিল। এটা দেখে মায়ুকি মূলত সেখান থেকে ঘাবড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। তো যাই হোক, এরপর মূলত ওরা খুবই আতঙ্কে থাকে এবং অন্যদিকে আমরা দেখতে পাই যে ওই পুতুলটা এখনো জ্বলেনি। মায়ুকি দৌড়াতে দৌড়াতে মূলত ওর পুতুল এমির কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি এখন থেকে তোমার সাথে ঠিকই কথা বলবো এবং সরি চাই যাতে তাকে আর বেশি হান্ট না করে। মায়ুকি এতটাই ঘাবড়ে যায় যে ও খেয়াল করে না যে পিছে ওর পুকুর আছে এবং ও পুকুরের মধ্যে পড়ে যায়। তো যাই হোক, কোনো মতে মাই ওকে উদ্ধার করে পাড়ে আনে। তখন মাই মূলত খুবই একটা ডিস্টার্বিং জিনিস দেখতে পায়। ও মূলত দেখে যে পুকুরের মধ্যে সেই পুতুলটা ছিল এবং ওই পুতুলটা হাসছিল, এবং এই সিনটা দেখে প্রথমবার মাই খুবই ভয় পেয়ে যায়। তো এরপর আমরা আবার দেখি যে সিন শিফট হয় এবং আমরা বিকালবেলার সময় দেখি যেখানে মায়ুকি ঘুমিয়েছিল এবং বাকি সবাই ওই রুমেই ছিল এবং একে অপরের সাথে আলোচনা করছিল। তখন নারু বলে যে আপনারা হয়তো একটা জিনিস জানতেন না যার কারণে এসব ঘটনা হচ্ছে, এবং এটাই হতে পারে যে ভূতুরে কাণ্ডগুলোর সমস্ত রহস্য। মায়ুকির মা জিজ্ঞাসা করে যে কি সেই কাণ্ডগুলো। তখন মায়ুকির মা বলে যে যাই হোক, কিন্তু আমাদের কাছে এত টাকা নেই যে আমরা এখন এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন নারু বলে যে আপনারা হয়তো এই জিনিসটা জানতেন না, সেটা হলো কি আপনারা আসার আগে এই বাড়িতে একটা ফ্যামিলি থাকতো, যেখানে 8 বছরের একটা মেয়ে হঠাৎ করে মারা যায় এবং তার সাথে এই পরিবারের আরও 2টো ছেলে ছিল যারাও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং হয়তো এটার কারণেই এই বাড়িটা একেবারে পুরো হন্টেড হয়ে যায়। তো যাই হোক, তখন মূলত আয়ুকির মা খুবই কাঁদতে থাকে এবং বলে যে ওর বাবাও তো বিদেশে, এখন আমি একা কি করব। তখন এসপিআর টিম বলে যে চিন্তা করার কোনো কারণ নেই, তারা দেখছে। তো যাই হোক, এরপর মূলত সিন শিফট হয় এবং বুসান বলে নারুকে যে ড্যাম, এই পুতুলটা তো আস্তে আস্তে অনেক ভয়ানক হয়ে উঠছে। তার সাথে বুসান এটাও বলে যে আর যাই বলো নারু, পরিস্থিতি কিন্তু
পরিস্থিতি এখন আস্তে আস্তে ভয়াবহ দিকে চলে যাচ্ছে। এখন ব্যাপারটা এমন হচ্ছে যে একেবারেই হাতের বাইরে সবকিছু। নারু বলে যে চিন্তা করো না, আজকে রাতেই একটা বড় অপারেশন হবে। তো যাই হোক, সেই সন্ধ্যাবেলায় মূলত জন ব্রাউন আসে, আর পার্সোনালি জন ব্রাউনকে আমার অনেক ভালো লেগেছে। এই ক্যারেক্টারটা আসলে খুবই পিসফুল একটা ক্যারেক্টার। তো যাই হোক, জন ব্রাউন মূলত এতক্ষণ ধরে সমস্ত কিছু জিজ্ঞাসা করছিল যে বাড়ির কিরকম না কি হচ্ছে এখন। তো যাই হোক, তার সাথে ওই টিভি মিডিয়ামটাও ছিল। তো যাই হোক, যখন ওরা ভেতরে ঢুকছিল তখন ওই টিভি মিডিয়াম বলে যে এখানে খুবই একটা খারাপ হয়েছে, অনেক কিছু, ওরা এখনো কাঁদছে, ওরা এখনো পুরো বাড়ির মধ্যে ঘুরছে। তো যাক, এটা মূলত জন ব্রাউন কিছু বুঝতে পারে না। তো যাক, এরপর মূলত ওরা ওদের সেই চেম্বার অর্থাৎ ওদের কন্ট্রোল রুমে চলে আসে। তখন মূলত দেখা যায় যে টিভি মিডিয়ামটা অনেক ভেঙে পড়েছে। এবার একটা কাণ্ড হয়, এই টিভি মিডিয়াম আর কাউকে না পেয়ে নারুকেই মূলত জড়িয়ে ধরেছে শুধু। অথচ এখানে কিন্তু দুজন মেয়ে ছিলই, এবং মায়ের সাথে আমরাও পুরো যাকে বলে অবাক হয়ে যাই। তো যাই হোক, টিভি মিডিয়ামটা নারুকে বলে যে এখানে অনেক একটা বড় ঝামেলা হয়েছে, ওরা এখনো সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এটা শুনে সবাই একটু ঘাবড়ে যায় যদিও। তো যাই হোক, কোনো মতে ওরা পরিস্থিতিটা সামলে নেয়। তো যাই হোক, তখন নারু বলে যে হ্যাঁ হ্যাঁ, আজকে রাতেই মূলত একটা বড় অপারেশন হবে, যেটার জন্য আমরা সবাই প্রস্তুত এখন। তো যাই হোক, এরপর মূলত আমরা রাতের সিনটা দেখতে পাই, যেখানে মূলত আমরা দেখতে পাই যে সেই মায়োকির রুমে জন ব্রাউন মূলত বাইবেল অর্থাৎ ইঞ্জিল শরীফ পাঠ করছে, এবং মূলত ক্রসও দিয়ে দেয় ওই বিছানার উপরে, যাতে কোনো ডেমন বা এরকম কেউ যেন অ্যাটাক না করতে পারে। এবং মায়োকির মাকে বলে ও যেন এটাকে সাথে রাখে, তাহলে ওর কোনো আর বিপদ হবে না, কারণ সমস্ত ডেমন আর শয়তান এই ক্রসকে ভয় পায়, কারণ এটা ঈসা নবীর একটা পবিত্র সিম্বল। এজন্য যাক, এরপর মূলত জন ব্রাউন বলে যে এখানে কাজ আপাতত শেষ, এখন চলো ওই রুমে যাই, কেননা বেশি দেরি করা আমাদের ঠিক হবে না। ব্রাউনের এই কথা বলার পরেই মূলত সেখানে পুসান আসে এবং বলে যে একটা মস্ত বড় গন্ডগোল হয়ে গেছে, হঠাৎ করে আয়াকুকে কোথাও পাওয়া যাচ্ছে না। এখন মূলত নারু পরে একটা টেনশনে। তো যাক, এরপর মূলত ওরা সবাই মূলত ওদের কন্ট্রোল রুমে আসে, এবং ওরা মূলত বারবার স্ক্রিনে দেখছিল এবং সব জায়গায় মূলত স্পেয়ার করছিল, এবং ওরা আসলেই খুবই টেনশনে ছিল যে কী না কি হচ্ছে, এখন কিছুই বলার মতো না। সব কিছু একেবারে যাকে বলে প্যারানরমালের মতো, একেবারেই যাকে বলে পুরো ভূতের কাণ্ড। ওরা সবাই প্রকাশ না করলেও মনে মনে খুবই টেনশনে ছিল। তো যাই হোক, রাত 2টো বাজে তখন ওরা কিছু একটা লক্ষ্য করে। নারুর অ্যাসিস্ট্যান্ট বলে যে নারু, হঠাৎ করে অনেক উল্টাপাল্টা শব্দ কোথাও থেকে আসছে, যেমন ধরো কাচের শব্দ বা জোরে জোরে দরজা ধাক্কানোর মতো এরকম। এবার ওরা আসলে খুবই ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে না যে এবার ওরা কি অ্যাকশন নেবে। সোনা মূলত ভাবতে থাকে যে ও কি এবার ওর এক্সোরসিজম শুরু করবে। আইও প্রচন্ড পরিমাণের অনেক ভয় পেয়ে থাকে। তো যাই হোক, তখনই মূলত আয়াকু সেখানে আসে। তো যাই হোক, সবাই মূলত ওকে 2-4টা গালি দেয় এবং বলে যে কোথায় গিয়েছিলে এত রাতে মরতে। এবং মূলত আয়াকা বলে যে আরে এসব বাদ দাও, এবং দেখো আমি এই পুতুলটিকে খুঁজে পেয়েছি। নারু বলে যে যেরকমটা ভেবেছিলাম, এই পুতুলের কোনো কিচ্ছু হয়নি, কারণ এই পুতুলের মধ্যেই গন্ডগোল আছে। তো যাই হোক, এরপর মূলত ডে 6-এ আমরা দেখতে পাই ওরা মূলত একটা রুমে ওরা সবাই ছিল, এবং জন ব্রাউনও ওর মতো এক্সোরসিজম করছিল। ও মূলত ঈসা নবীর কাছে প্রার্থনা করছে এবং বলে যে এখনো অবধি কারো ক্ষতি হয়নি, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে রক্ষা করার জন্য। এবং ও মূলত ঈসা নবীর সেই মূলত প্রার্থনা করতেই থাকে, এবং ও মূলত সেই জিজাস ক্রসটা সেই পুতুলের মাথায় দেয়। ওরাও মূলত অনেক ভয় পেতে শুরু করে। এখন আবার কি ঝামেলা হয় কে জানে, কারণ ডেমন যদি এখন সরাসরি আক্রমণ করে। জন ব্রাউনও ইঞ্জিল শরীফ এবং প্রার্থনার মাধ্যমে মূলত হোলি ওয়াটার ছড়িয়ে দেয়, এবং মূলত আমরা দেখতে পাই যে ওই পুতুলের মাথায় সেই জিজাস ক্রসটা এখনো আছে, কিন্তু ওই পুতুলটা যন্ত্রণায় কেমন যেন লড়াচড়া করছিল। তখন মাই বুঝতে পারে যে এবার মূলত একটা কাজ হচ্ছে ওই ডেমনের উপর। তখন ওই পুতুলের মাথায় কিছু একটা চলতে দেখি, এবং আমরা দেখি যে সেই পুতুলের মাথায় মূলত সেই জিজাস ক্রসের একটা চিহ্ন অর্থাৎ ছাপ বসে যায়। তো যাই হোক, এটা দেখে মূলত জন ব্রাউন বলে যে নারু, এবার হয়তো বুঝতে পেরেছি এই মূলত ডেমনটা এখন আগের থেকে খুবই দুর্বল হয়ে গেছে, এজন্য এ মূলত এখনো অবধি আমাদেরকে কোনো ক্ষতি করেনি, অথচ আমরা ওকে হোলি ওয়াটার সহ জিজাস ক্রসের মাধ্যমে এত জ্বালালাম। তো যাক, এরপর জন ব্রাউন বলে যে ঈসা নবীর কাছে প্রার্থনা করার কারণে এখনো অবধি কোনো কিছু সেরকম ডেঞ্জারাস কিছু হয়নি। কোষটা এখন অনেক কমজোর, মানে অনেক দুর্বল হয়ে গেছে, কিন্তু ও এখনো কিন্তু যায়নি। নারু বলে যে যাক, ভালোই হলো এক প্রকার, যেহেতু ওকে এখন আগের থেকে অনেক দুর্বল করতে পেরেছি, কাজেই আমরা চাইলেই এখন একটা বড় অ্যাকশন নিতে পারবো। তো যাক, এরপর মূলত নারু ওদের ফ্যামিলিকে বলে যে আপনারা এখন এই বাড়ি থেকে চলে যান, কারণ মূলত আমরা এখন এই বাড়ির মধ্যে এক্সোরসিজম করব,
আমাদেরকে হয়তো ওরা কিচ্ছু করতে পারবে না, কিন্তু আপনাদেরকে ভয় বা অ্যাটাক করতে পারে। এই জন্য আপনাদের সেফটির জন্য আপনাদেরকে এখন বাইরে থেকে বের করে দিচ্ছি। তো এক প্রকার ওরা মূলত ওদেরকে কোথাও ঘুরতে আর কি মানে বের করে দেয়। তো যাক, তখন মূলত টিভি মিডিয়াম বলে যে এবার আমি চেষ্টা করব ওই ভূতদের সাথে কথা বলার এবং জানতে চাইবো যে ওরা আসলে কি চাচ্ছে, কেন ওরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না এখন অবধি। তো যাই হোক, প্রায় 2 ঘন্টা কেটে যায় এবং ওরাও মূলত ওদের মতো করে কাজ করতে থাকে, বাড়ির সব কিছু দেখতে থাকে এবং বুসানো একটা রুমে মূলত এসে যায় আবার ওর সেই এক্সোরসিজম করার জন্য। ওরাও মূলত ওকে মনিটর করছিল। তো যাই হোক, বুসান এবার ক্যামেরা নিয়ে সব কিছু রেডি থাকে একেবারে এবং ও মূলত আবার সে মূলত ওর মন্ত্র পড়তে থাকে এবং ও এভাবে যখন মন্ত্র পড়তে থাকে তখন খুবই একটা অদ্ভুত একটা কিছু অনুভব হয়। তবুও ও মন্ত্র পড়তে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই কন্ট্রোল রুমে মূলত নাড়ু সেই অ্যাসিস্ট্যান্ট বলে যে নাড়ু হঠাৎ করে 5 ডিগ্রি কমে গেছে রুমের, মানে টেম্পারেচার আর কি। তখন নাড়ু বলে যে আরও ভালো করে দেখতে থাকো। তখন বলে যে আরও কমছে নাড়ু। তখন মাই জোর চিৎকার করে। যাক, তখন আমরা দেখতে পাই যে অন্য একটা রুমে মূলত জিনিসপত্র এলোমেলো হয়ে যাচ্ছে, বিভিন্ন শব্দ সেখান থেকে আসছে এবং আস্তে আস্তে ভাঙচুরও হচ্ছে। তখন নাড়ু ওয়াকি টকিতে সেই বুসানকে বলে যে তুমি মনে হয় ভুল রুমে চলে এসেছো, কারণ অন্য রুমেই সমস্ত ভূতের তাণ্ডব হচ্ছে, আর তুমি বরং ওই রুম থেকে বেরিয়ে এসে এখন মূলত ওই রুমে যাও যেখানে সমস্ত ভূতের কাণ্ড হচ্ছে। তখন মাই মূলত জোরে চিৎকার করে এবং আমরা মনিটরে দেখতে পাই যে বুসানেরকে অ্যাটাক করেছে ওই ডেমনগুলো। তখন বুসান বুঝতে পারে যে না, ওদের সাথে এভাবে পাওয়া যাবে না এবং ও আবারও মূলত ওর মন্ত্র পড়া শুরু করে এবং গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করতে শুরু করে। তো যাই হোক, এরপর মূলত ওর এই প্রার্থনা মানে ওর এই মন্ত্রের বলে মূলত ওখান থেকে ভূত আপাতত চলে যায়। তো ওর পিছনে কোনো একটা শ্যাডো ফিগার আমরা দেখতে পাই, যেটা ওরা বাকি সবাইও দেখতে পায় এবং আমরা প্রথমবারের মতো ডেমনেরকে হালকা একটু করে দেখতে পাই। আর এভাবেই মূলত আজকের এই এপিসোডটা শেষ হলো।